অধীর আগ্রহে যার জন্য বসে রয়েছেন বাগেরহাটের যুবকদের আইডল বারবার কারাবরণ করে দিত মজমুন জননেতা বাগেরহাট 2 আসনের 11 দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শেখ মঞ্জুরুল হক রাহাত ভাই বক্তব্য নিয়ে আসছেন জনাব শেখ মঞ্জুরুল হক রাহাত ভাই। বাগেরহাটে কি কোনো ভাই আছে? এই তারুণ্যে কি কোনো ভাই আছে? এই গরিবের কি কোনো ভাই আছে? আরে কোন সবাই সবাই বলে, আমরা বলি মাথা নাড়া, তলে তলে তাল মিলিয়ে এ কোনো মার্কা আছে? এ চাঁদাবাজ দমনে কোনো মার্কা আছে? এ কোন সমাজটা সবাই বলে তলে তলে একই সাথে বাগেরহাটে সবাই বিলাস দালান। আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় নির্বাচনী ঐক্য জোট গোটাপাড়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, গোটাপাড়া ইউনিয়ন জামাতের সম্মানিত আমির জনাব শ্রদ্ধাভাজন আলহাজ মোহাম্মদ বরকত আলী ভাই, উপস্থিত রয়েছেন গোটাপাড়া ইউনিয়ন জামাতের সম্মানিত সেক্রেটারি হাফেজ আব্দুর রাজ্জাক ভাই, আজকের প্রোগ্রাম পরিচালনায় রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী গোটাপাড়া ইউনিয়নের সম্মানিত রাজনৈতিক সেক্রেটারি, দেপাড়া বাজার কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী আলেম দ্বীন জনাব মাওলানা বনিয়ামিন ভাই, আজকের স্টেজে এক রাশ বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলা বাগেরহাট জেলায় নেতৃত্ব দিচ্ছেন যারা 11 দলীয় জোটের শীর্ষ নেতারা, এনসিপি বাগেরহাট জেলার সম্মানিত প্রধান সমন্বয়কারী একান্ত প্রিয় ভাই মুর্শিদ আনোয়ার সোহেল ভাই, বাংলাদেশ খিলাফত মজলিস বাগেরহাট জেলা শাখার সম্মানিত জেলা সেক্রেটারি মাওলানা আবুল আমিন সাহেব, মঞ্চে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী সাবেক সভাপতি, বাগেরহাটের কৃতি সন্তান জনাব আসাদুল ইসলাম ভাই, উপস্থিত আছেন ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাবেক সদস্য কচুয়ার কৃতি সন্তান জনাব ইনামুল কবির ভাই, উপস্থিত আছেন অত্র এলাকার সুপরিচিত জন ধোপাখালী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান শ্রদ্ধাভাজন অধ্যাপক মুস্তাজাবুল হক, উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা শাখার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক ছাত্রনেতা বিশিষ্ট আইনজীবী জননেতা জনাব মাওলানা অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ, একটু আগে মঞ্চে বক্তব্য রেখে আমাদের তৃপ্ত করেছেন বাংলাদেশের বরিষ্ঠ এক কণ্ঠস্বর, যার বক্তব্যে বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা যার জীবনটাকে ফিরিয়ে দিতেও কুণ্ঠাবোধ করত না। 1996 সাল বাগেরহাট 2 আসনে যিনি দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে বাগেরহাটবাসীর সামনে এসেছিলেন, সম্মান কুড়িয়েছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব শেখ কামরুল আলম ভাই, উপস্থিত আছেন
বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, ছাত্র শিবির বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি শ্রদ্ধাভাজন শেখ মোহাম্মদ ইউনুস আলী ভাই, অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত রয়েছেন, হিন্দু কমিউনিটির নেতা আমার বন্ধু কমল, উপস্থিত আছেন অত্র ইউনিয়নবাসী, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন প্রশাসনিক ভাইয়েরা, এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে গোটাপাড়া ইউনিয়নের প্রাণ কেন্দ্র দেপড়া বাজার মাঠে এই বিশাল নির্বাচনী জনসভা করতে পেরে আমরা খুশি নাকি বেজার? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। এই পরিবেশ তৈরি হয়েছে এমনি এমনি নয়, দুই সহস্রাধিক রক্তের বিনিময়ে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব হওয়ার বিনিময়ে, সকল ভয়কে উপেক্ষা করে বুলেটের সামনে দুই হাত উঁচিয়ে বুক পেতে দেওয়ার বিনিময়ে, হাজার হাজার মায়ের চোখের পানির বিনিময়ে, বাগেরহাটেও বীর 7 জন শহীদের বিনিময়ে আজকে বাগেরহাটের বুকে আমরা বাগেরহাটবাসী এভাবে দাঁড়িয়ে কথা বলার সক্ষমতা অর্জন করেছি। তাই আমি আমার বক্তব্যের শুরুতে মহান জুলাই বিপ্লবে যারা নিজের জীবনটাকে আত্মাহুতি দিয়েছেন, বুলেটকে বরণ করে নিজের দেহের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের সবুজ ঘাসকে রঞ্জিত করেছেন, আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে রব্বুল আলামিনের কাছে গায়মানুবক্কে এই কথা বলতে চাই, রব্বুল আলামিন তুমি তাদের মৃত্যুটাকে প্রকৃতার্থেই শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নাও। সম্মানিত উপস্থিতি, কারণ এটা আমার জন্য আরো বেশি আবেগের জায়গা। আমি মাঝে মাঝে নিজের কাছে নিজে প্রশ্ন করে থমকে দাঁড়াই, যে সময় এত সুখ এত আনন্দ ভোগ করছি, যে সময় হাজার মানুষের সামনে কথা বলছি, বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য জাতীয় সংসদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, যে জীবনের বিনিময়ে আজকে এখানে দাঁড়িয়েছি, তারা যে সাহসী ভূমিকা পালন করেছে, আমি সুখ ভোগ করলেও সেই সাহসী ভূমিকায় আমি সঙ্গী হতে পারিনি, এটা আমার জন্য বড় বেদনার কারণ। তার পিছনেও গল্প লুকিয়ে আছে। আমার ইচ্ছার কোনো ঘাটতি ছিল না, আমার চিন্তার কোনো কমতি ছিল না, আমার সাহসের কোনো কমতি ছিল না, কিন্তু সেই ফ্যাসিস্ট সরকার ওই আন্দোলন থেকে দূরে রাখার জন্যই মনে হয়েছে দীর্ঘ মাস আমাকে কারাগারে বন্দী করে রেখেছে। তাই সব ইচ্ছাকে মাটি চাপা দিয়ে কারাগারে বন্দী থেকে, কারাগারে নয় শুধু কারাগারের ছোট্ট ঘর সেলের মধ্যে বন্দী থেকে দু চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই বীর যোদ্ধাদের জন্য দোয়া করেছি, আর বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার জন্য রাব্বুল আলামিনের কাছে দু চোখের পানি ফেলেছি। আমরা যেটা আল্লাহর কাছে চেয়েছি, আমার আজকে মনে হচ্ছে রাব্বুল আলামিন এই জমিনে মজলুমের রক্ত যেভাবে কবুল করেছেন, আমরা যতটুকু পরিমাণে চেয়েছি রব্বুল আলামিন তার থেকে অনেক গুণ বেশি পরিমাণে আমাদেরকে দান করেছেন। এই জন্য শুধুমাত্র শুকরিয়া আদায় করলেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা আমাদের জন্য যথেষ্ট নয়। আমাদের উপরে দায়বদ্ধতা চেপে গিয়েছে, এই রক্তের ঋণ শোধ আমাদেরকে করতে হবে, এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশকে রক্ষা করতে হবে, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যারা জীবন দিয়েছে, আমাদের জীবন দিয়ে হলেও এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যে বৈষম্য দূর করার জন্য এত প্রাণ, যে বাংলাদেশ গড়ার জন্য এত প্রাণ, যে বাংলাদেশকে সুন্দরভাবে সাজানোর জন্য এত রক্ত এত ত্যাগ,
আমরা ভেবেছিলাম 5ই আগস্ট অভ্যুত্থানের পরে আমার এই সোনার বাংলাদেশ শতভাগ অন্যায় জুলুম অত্যাচার মুক্ত হয়েছে, কিন্তু আজকে কি দেখতে পাচ্ছি আমরা? সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখনো সেই হুতুম পাচারে বসে রয়েছে, যে হুতুম পাচার কারণে আমার সমাজের সাধারণ মানুষরা শক্তিতে রাখতে পারছে না। তাহলে এই মানুষদের মুক্তির কি করা যায়? এই মানুষদের মুক্তির জন্য আমাদের ভূমিকাটা কি হবে? এই মানুষদেরকে যদি মুক্ত করতে না পারি, তাহলে যে শহীদরা রক্ত দিয়ে গেছে কাল কিয়ামতের ময়দানে তাদের সামনে আল্লাহর কাছে কাঠ করে দাঁড়াতে হবে। সকল দায়বদ্ধতার জায়গা থেকে আল্লাহ তারা তাদেরকে নিয়ে গিয়েছে সত্য কথা। যেহেতু আমরা বেঁচে রয়েছি, বাংলাদেশ থেকে যতক্ষণ পর্যন্ত দুর্নীতি, অন্যায়, অবিচার, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত না হচ্ছে, তত সময় পর্যন্ত আমাদের যুদ্ধ থামবে না। সংগ্রামী বাগেরহাটবাসী, আফসোস লাগে এখনো যে ভাষায়, যে ভঙ্গিতে, যে কথায়, যে চিন্তায় আমাদের রাজনৈতিক নেতাদেরকে, আমাদেরকে চরিত্র হননের জন্য, ছোট করার জন্য বিভিন্ন নেতৃবৃন্দরা কথা বলতেন বিগত 17 বছর। বিপ্লব পরবর্তী সময়েও বর্তমান সময়ের নেতৃবৃন্দের কাছ থেকে এই ধরনের বক্তব্য, আচরণ, কথা শুনতে হবে, এটা আফসোস করা ছাড়া আসলে কিছুই করার নেই। পচা গন্ধযুক্ত যে সকল সমালোচনা বাংলাদেশের জনগণ নিক্ষেপ করে বঙ্গোপসাগরের উপরে পাঠিয়ে দিয়েছে, সেই সমালোচনা এখনো বিদ্যমান রয়েছে আমাদের সমাজে। যে কারণে এখনো আমরা মাঝে মাঝে কিছু কথা শুনতে পাই। কেউ বলছে আগামীতে আপনারা জানেন নির্বাচন আসছে, সেই নির্বাচনে একটি দল নির্বাচন করছে যারা পকেটে ঘুর নিয়ে ঘুরে বেড়ায় রক কাটার জন্য। এটা কি বাংলাদেশের মানুষ খায়? আমার সাথে সাথে বলছে এরা কোন ইসলামী দল নয়, এরা বাংলাদেশের জঙ্গি দল। বিনয়ের সঙ্গে তাদের কাছে বলতে চাই, এই কথাগুলি আবারও বলে আবারও বলে আবারও বলে আপনি নিজে হাসির পাত্র হবেন না মানুষের কাছে। আপনাদেরকে স্পষ্ট করে বলছি, যতদিন সাথে এবং সঙ্গে ছিলাম, ততদিন আপনাদের সঙ্গী ছিলাম আমরা। যেই সাথে ছেড়ে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছি, তখন সঙ্গী ভুলে গিয়ে আপনারা আমাদেরকে জঙ্গি তৎপর লাগানোর চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে, বুঝতে শিখেছে। আর জঙ্গি নাটক, রাজাকার নাটক, রথ কাটা নাটক, সাম্প্রদায়িক নাটক, এগুলি আর আমার সমাজের মা বোন সহ ভাইদেরকেও বিশ্বাস করানো যাবে না। সুতরাং আপনাদেরকে এখন সোচ্চার হতে হবে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে বাংলাদেশে বিনির্মাণ করার জন্য আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, এই বাংলাদেশে করার জন্য আপনারা কি মনে করেন আগামীতে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য দাঁড়িপাল্লা প্রতীকের বাইরে আর যারা অন্য প্রতীক নিয়ে নির্বাচন করছে তারা কি দায়িত্ব পালন করতে পারবে? টেন্ডারবাজ সমাজ মুক্ত করার জন্য আগামী নির্বাচনে যদি দাঁড়িপাল্লার প্রতীক ছাড়া অন্য প্রতীক বিজয়ী হয়ে যায়, তারা কি টেন্ডারবাজ মুক্ত সমাজ করতে পারবে? যে দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে, এই দুর্নীতিতে মুক্ত করার জন্য দাঁড়িপাল্লা প্রতীক ব্যতীত অন্য কোন প্রতীকের নেতৃত্ব যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তারা কি দুর্নীতি মুক্ত সমাজ করতে পারবে? ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু জেগে থাকা মানুষ যদি ঘুমের ভান ধরে থাকে, তাকে কিন্তু জাগানো যায় না। যে ব্যক্তি নিজে দুর্নীতি করার জন্য অনেক জায়গায় অনেকবার প্রমাণিত হয়েছে দুর্নীতি করেছে, তাদের দ্বারা দুর্নীতি মুক্ত সমাজ করা সম্ভব নয়। যে মানুষ দুর্নীতির কথা বলছে, তার আশপাশ ঘুরে দুর্নীতি যুক্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে, তার দ্বারা দুর্নীতি মুক্ত সমাজ করা সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা, আমরা দুর্নীতি
চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজ, এ সকল অন্যায় অপকর্ম ইতিপূর্বে যারা করেছে তাদেরকে অন্যায় অপকর্ম ছেড়ে সভ্য মানুষে রূপান্তরিত হতে হবে। আর যদি সভ্য মানুষে রূপান্তরিত হতে না পারে, আমরা এই জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য হয় তাদেরকে পরিবর্তন হতে হবে, নয় তাদেরকে কারাগারের মধ্যে থাকতে হবে। তারপরেও যে দায়বদ্ধতা কাঁধে এসে চেপেছে, শহীদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা আর বাংলাদেশকে কোন অন্যায়কারীর হাতে ছেড়ে দিতে পারি না। সম্মানিত ভাইরা, বাংলাদেশের বর্তমান অবস্থার কথা বলতে গেলে সেই পুরনো কথা আমাদেরকে বলতেই হয়। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আব্বার ফাহাদের রক্ত, এটা আমাদেরকে উজ্জীবিত করেছে। আমাদেরকে উজ্জীবিত করেছে শহীদ ওসমান হাদির রক্ত। আধিপত্য বিরোধী আন্দোলনে যিনি কথা বলেছেন, আধিপত্য বিরোধী আন্দোলনের জন্য যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, সর্বশেষ আমাদের প্রিয় নেতা একজন রেজাউল করিম, জামায়াত ইসলামের উপজেলা সেক্রেটারি শেরপুরের, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা এ থেকে বুঝতে পারি যে সন্ত্রাস, গুম, হত্যা শুরু হয়েছিল দীর্ঘদিন পূর্বে। আজকের দিন পর্যন্ত এসে সেই সন্ত্রাস, হত্যা, গুমের রাজনীতি, গুমের সংস্কৃতি থেকে আমরা বেরোতে পারিনি। কিন্তু আজকে রাজনীতির নামে যদি হত্যা করা হয়, রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যদি বাঁকা পথ গ্রহণ করা হয়, আমরা সকল বাঁকা পথে ছিদ্রগুলি আমাদের আদর্শ বন্ধ করে দিতে চাই। তারপরেও আমরা এই জাতিকে মুক্ত করতে চাই, এই সমাজকে মুক্ত করতে চাই, এই সমাজের মানুষকে স্বস্তিতে আনতে চাই, এই সমাজের উন্নয়ন করতে চাই। বাগেরহাটকে বাংলাদেশের বুকে একটি উন্নত জেলা হিসেবে দাঁড় করাতে চাই। আজকে যে এলাকায় দাঁড়িয়ে কথা বলছি, এই এলাকায় অনেক সমস্যায় জর্জরিত আমরা জানি। আপনারা যারা এলাকায় বসবাস করছেন, আজকে এই বিশাল জনসভায় উপস্থিত হয়েছেন, আপনাদের অজানা নয়। আমিও চিন্তা করেছি, খুঁজে পেয়েছি এই ইউনিয়নের, গোটাপাড়া ইউনিয়নের মধ্যে পাতিরাখালী বটতলা থেকে বেতখালী মাটির রাস্তা পিচের সঙ্গে যে অবস্থা তৈরি হয়েছে, সংস্কারের অভাব। সেখানে 90% হিন্দু মানুষ বসবাস করে। আজকে হিন্দু ভাইদেরকে যে সুযোগ সুবিধার কথা বিভিন্ন রাজনৈতিক দল ইতিপূর্বে বলেছে, এখনো বলছে, যদি উন্নয়নের ছোঁয়া লাগার প্রয়োজন ছিল, যে হিন্দু ভাইদের ঘরে ভর দিয়ে বাংলাদেশে কিছু রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে, হিন্দু ভাইদেরকে নিজেদের ভোট ব্যাংক হিসেবে গ্রহণ করেছে, ওই সেই এলাকায় রাস্তার অবস্থা এখনো তো ভালো হয়নি। তার মানে শুধুমাত্র নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য আমার সমাজের অমুসলিম ভাইদেরকে ব্যবহার করবে, আমরা আর তা হতে দিতে চাই না। হিন্দু মুসলমান কোন বিভেদ সমাজে থাকবে না। মুসলমান হিন্দু সব কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর সমাজ ব্যবস্থাপনা করবে, যেখানে যে অবস্থায় যতটুকু প্রয়োজন হবে কাজের, সেখানে কে বসবাস করে, কোন ধর্মের বসবাস করে, এই বিবেচনা না করে প্রয়োজন অনুযায়ী সেখানে সংস্কার এবং উন্নয়ন করা হবে। সম্মানিত ভাইরা, প্রত্যেক ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক প্রত্যেকটা ইউনিয়নে আছে। আমরা জানি যে কমিউনিটি ক্লিনিক গুলো অকার্যকর, সেবা নেই, ওষুধ নেই, ডাক্তার ঠিকভাবে থাকে না। আমরা আপনাদেরকে বলছি যে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছিল, প্রত্যেকটি ওয়ার্ডে সেই কমিউনিটি ক্লিনিকের সুবিধা আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। ডাক্তার এবং ওষুধের সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে তাদের চিকিৎসা সুনিশ্চিত করতে চাই। চিকিৎসার কথা আসলে এটা না বললেই নয়। বাংলাদেশে জামায়াত ইসলামী ইতিমধ্যেই ঘোষণা করেছে, বাংলাদেশের দুই শ্রেণীর মানুষের মধ্যে রোগ প্রবণতা বেশি, একটা হচ্ছে বাচ্চা আর একটা হচ্ছে বৃদ্ধ। তাই আমাদের আমিরে জামাত বলেছেন, যদি বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে দায়িত্ব দিয়ে দেয়, তাহলে আগামীতে 5 বছরের যত শিশু থাকবে বাংলাদেশে এবং 60 বছরের ঊর্ধ্বে যত বৃদ্ধ মানুষ থাকবে, এই দুই শ্রেণীর মানুষের জন্য বাংলাদেশের সমস্ত চিকিৎসা খরচ ব্যবস্থা একদম ফ্রি করে দেওয়া হবে। এটা একটা চমকপ্রদ বিষয়, যা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন এই ধরনের কমিটমেন্ট করতে পারেনি। জামায়াত ইসলাম এই কমিটমেন্ট করছে, কারণ এই গরিব ভূখণ্ডের মানুষদেরকে
স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এর কোনো বিকল্প পরিকল্পনা আমরা আপাতত খুঁজে পাচ্ছি না। তাই এই সেবা আমরা বাংলাদেশের মানুষকে দিতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের এই সমাজে বেকার যুবক এবং মহিলাদের এলাকা ভিত্তিক আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এই ইউনিয়নের মধ্যে একটা কর্মসংস্থানের জায়গা রয়েছে। আমি নিজে ঘুরে ঘুরে দেখেছি, গল্প করেছি, শতাধিক পরিবার যে শিল্পের উপরে এলাকায় বেঁচে আছে, সেটা ছোট্ট একটি কুটির শিল্প, মাটি দ্বারা হাড়ি পাতিল তৈরি করা হয়, যেটাকে মৃৎশিল্প আমরা বলি। আমি নিজে গিয়ে সেখানে ঘুরে ঘুরে দেখে অবাক পেয়েছি। বাগেরহাটের মধ্যে গোটাপাড়া ইউনিয়নে শতাধিক পরিবার এমন চমৎকার শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে, কিন্তু সেই শিল্প কারখানাগুলো রুগ্ন, সেই মানুষগুলো সঠিক কাজ করতে পারছে না। আমি কথা বলে জিজ্ঞাসা করেছি কি সমস্যা আপনাদের, তারা বিনয়ের সঙ্গে বলছে, ভাই আমরা অনেক বছর যাবত এই সংস্কৃতি ধরে রেখেছি, এর উপর আমাদের রুটি রুজি, কিন্তু আমাদের অর্থের অভাব। আমরা বাগেরহাটে এই মাটিটি পাই না, এই মাটিটা পার্শ্ববর্তী জেলা পিরোজপুর থেকে আনতে হয়, খরচ আমরা মিলাতে পারি না। এটার অনেক চাহিদা বাগেরহাট সহ অন্যান্য জেলায়। যদি আমাদের অর্থের ব্যবস্থা করা হয়, বিনিয়োগের ব্যবস্থা করা হয়, তাহলে এই শিল্প দ্বারাই বাগেরহাটের অনেক বেকার মানুষের কর্মসংস্থান করা সম্ভব হবে। তাই যেহেতু এই গর্বিত গোটাপাড়া ইউনিয়ন বাসীর মধ্যে শিল্পটি রয়েছে, অবশ্যই আমি আপনাদেরকে বলছি, যদি এই বাগেরহাটের মানুষ আমাকে দায়িত্ব দেয়, আমি এই শিল্পটাকে বিনিয়োগের মাধ্যমে শুধুমাত্র বাগেরহাট নয়, বাংলাদেশের মধ্যে ফুটিয়ে ওঠানোর জন্য চেষ্টা করবে। সম্মানিত ভাই, আজকে যে বাজারে, যে প্রাণ কেন্দ্রে, যে কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে বক্তব্য করছি, এটা শুধু গোটাপাড়া ইউনিয়নের জায়গা নয়, ইউনিয়নের প্রাণ কেন্দ্র নয়, বাগেরহাট সদর উপজেলার 3টি ইউনিয়নের মিলন মেলা। একটি হচ্ছে গোটাপাড়া, একটি হচ্ছে ধোপাখালী, একটি হচ্ছে বিষ্ণুপুর। 3 ইউনিয়নের সমন্বয়ের সবচেয়ে বড় জায়গা হচ্ছে দেপাড়া বাজার। আমরা আশপাশে অনেক জায়গায় অনেক পুলিশ ফাঁড়ি দেখি, যে পুলিশ ফাঁড়ির মাধ্যমে আইন শৃঙ্খলা উন্নতি করা হয়। আজকে এই বাজারে সব ইউনিয়নের লোকের বসবাস থাকলেও এখানে আইন শৃঙ্খলার মাঝে মাঝে আমরা অবনতি রক্ষা করি, মারামারি গ্যাঞ্জাম এটা লেগে থাকে। তাই এই আইন শৃঙ্খলা উন্নতির জন্য অবশ্যই চেষ্টা করা দরকার, এবং চেষ্টা করব যাতে করে এই প্রাণ কেন্দ্রে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি সুন্দর ক্যাম্প অথবা ফাঁড়ির ব্যবস্থা করা যায়। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই। একটু আগে আমাদের শেখ কামরুল আলম ভাই বলে গিয়েছেন যে আপনারা যদি দাঁড়িপাল্লার প্রতীককে রায় দিয়ে তাদেরকে সেবা করার সুযোগ দেন, আমরা আপনাদের কাছে এমপি হয়ে আসবো না, আমরা আপনাদের কাছে শাসক হয়ে আসবো না, আমরা আপনাদের প্রভু সাজতে চাই না, আমরা আপনাদের কাছে একজন সেবক হয়ে দায়িত্ব পালন করতে চাই। সুতরাং সেই সেবক হলে শাসক যেমন শোষণ করতে পারে, নেতা যেমন তার কর্মীদের উপরে প্রভুত্ব করতে পারে, কিন্তু একজন সেবক কখনো আচরণগতভাবে এরকম দুষ্টু কাজ করতে পারে না। হয়তো সর্বোচ্চ খারাপ কাজ যদি সেবক করে, তাহলে সেবার মানটা একটু কমিয়ে দিতে পারে। কিন্তু আজকে দায়বদ্ধতার জায়গা থেকে বলছি, আপনারা যদি দায়িত্ব দিয়ে দেন, তাহলে সেবা করার ক্ষেত্রে সর্বোচ্চ সেবাটুকু আপনাদের দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা দীর্ঘ বছর একই রকম রাজনৈতিক কালচার দেখেছি, দীর্ঘ বছর একই নেতৃত্বের মধ্যে জিম্মি হয়ে রয়েছি। একটা দল আসে, একটা দল চলে যায়, এক নেতা বাংলাদেশের রাষ্ট্র চালায়, আর এক নেতা আসে। বাগেরহাটেও দেখি এক নেতা আসে, এক নেতা চলে যায়, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। নানান ধরনের প্রতিশ্রুতির ফুলঝুরি আমাদেরকে দেওয়া হয়, উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন করে ভরপুর করে দিবে। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, এই সমাজের উন্নয়ন কি ব্যক্তিগত কোনো টাকায় হবে না রাষ্ট্রের টাকায় হবে? এই সমাজের উন্নয়ন হবে রাষ্ট্রের টাকায়। বিগত সময়েও যারা উন্নয়ন করেছে রাষ্ট্রের টাকায় করেছে। ব্যক্তিগত টাকায় যদি কেউ উন্নয়ন করতে চায়, তখন বুঝতে হবে এটা উন্নয়ন নয়, এটা বিনিয়োগ করে। আর ব্যবসায়ীরা ভালো বুঝবে, আমাদের সেই কামরুল আলম ভাই ভালো বোঝে, যেহেতু শিল্পপতি ব্যবসায়ী। ব্যবসায়ীরা যখন কোথাও ইনভেস্ট করে, সেটা কিন্তু লাভের জন্যই ইনভেস্ট করে, লস করার জন্য নয়। যারা ব্যক্তিগত টাকায় সমাজে ইনভেস্ট করে, মানুষের পিছনে, সমাজের পিছনে ব্যক্তিগত ইনভেস্ট করে,
তাদের সুদূর প্রসারী পরিকল্পনা হচ্ছে ওই ইনভেস্ট থেকে কি করে অধিক পরিমাণে মুনাফা লাভ করা যায়। এই রাষ্ট্রের, এই সমাজের উন্নয়ন আমরা রাষ্ট্রের টাকায় করতে চাই। ব্যক্তিগতভাবে আমাদের অর্থের কমতি থাকতে পারে, অর্থের ঘাটতি থাকতে পারে। আমার সোনার বাংলাদেশে অর্থের কোনো ঘাটতি নেই, কমতি নেই। সুতরাং রাষ্ট্রের টাকা দিয়ে যে উন্নয়ন সমাজের করা সম্ভব হয়, কোনো ব্যক্তির দ্বারা সেই উন্নয়ন করা সম্ভব হয় না। সুতরাং ইতিপূর্বে আমরা উন্নয়ন দেখেছি, অনেক রকম উন্নয়ন। উন্নয়নের টাকা আসার পরে কত টাকা রাষ্ট্র দিয়েছে, সরকার দিয়েছে, আর কত টাকার উন্নয়ন আমি গ্রাম পর্যায়ে পর্যন্ত করেছি, মসজিদে করেছি, মন্দিরে করেছি, স্কুলে করেছি, মাদ্রাসায় করেছি, রাস্তাঘাট করেছি, কালভার্ট করেছি। রাষ্ট্র আমাকে কত টাকা দিয়েছে আর কত টাকার কাজ করেছি, এই হিসাব কি আপনাদের কাছে আছে? তাহলে কি করে বুঝবেন এর মধ্যে ফাঁকি নেই, এর মধ্যে চুরি নেই, এর মধ্যে মারি এবং কাটিং নেই, এর মধ্যে কমিশন বাণিজ্য নেই? কি করে বুঝবেন? এবং যারা এই ধরনের কাজ করেছে তাদের কাছে কোশ্চেন করার মতো দুঃসাহস আমাদের করা নাই। আমরা আপনাদের কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, আপনারা যদি আপনাদের সেবক হিসেবে আমাদেরকে দায়িত্ব অর্পণ করেন, ইনশাআল্লাহ এটুকু বলতে পারি, রাষ্ট্রের পক্ষ থেকে উন্নয়নের জন্য যত টাকা জনগণের জন্য যে খাতে বাজেট করা হবে, বরাদ্দ দেওয়া হবে, তার শতভাগ টাকা এই জনগণের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য ব্যয় করা হবে। শুধু ব্যয় নয়, ব্যয়ের পরে এর ফিরিস্তি জনগণের সামনে তুলে ধরা হবে। জনগণ কোশ্চেন করবে এই টাকা কোথায়, কিভাবে, কোন জায়গায় ব্যয় হয়েছে, তার জবাব দিয়ে আমরা জামাত ইসলামের নেতারা দিতে বাধ্য থাকবো ইনশাআল্লাহ। সঙ্গে বাগেরহাটবাসী, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আপনাদেরকে পরিশেষে একটি কথা বলতে চাই। 11 দলীয় জোট এবং জামাত ইসলামী একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। 11 দলীয় জোট এবং বাংলাদেশ জামাত ইসলামী যে দুর্নীতির কারণে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারছে না, যে দুর্নীতিতে একবার দুইবার নয় হ্যাট্রিক পর্যায়ের চ্যাম্পিয়ন বাংলাদেশ হয়েছে, যে দুর্নীতির কারণে আমরা থানায় গিয়ে সেবা পাই না, যে দুর্নীতির কারণে আমরা ইউনিয়ন পরিষদে গিয়ে সেবা পাই না, যে দুর্নীতির কারণে আমাদের জমি জমার কাজের সংশোধন হয় না, যে দুর্নীতির কারণে আইন আদালতে গিয়ে টাকার কাছে বিক্রি হয়ে যায়, যে দুর্নীতির কারণে আমরা সমাজের রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছি, সেই দুর্নীতিকে বাংলাদেশের মাটিতে কবর না দেওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ থাকবে। তবে আমাদের প্রধান এবং প্রথম টার্গেটই হচ্ছে এই সমাজকে উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাকে দুর্নীতিকে মাটির নিচে ঢুকিয়ে দিতে হবে। অতএব সেই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য আগামী জাতীয় সংসদে নির্বাচনে একটাই মাত্র উপায় রয়েছে, 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য 12 তারিখ সারাদিন 11 দলীয় ঐক্যজোটের পক্ষে ভোট দিন। এই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্যই আমাদের আগামী গণভোটে হ্যাঁ পক্ষে রায় দিতে হবে। সেই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্যই আমাদেরকে ঐক্যবদ্ধ একটি সমাজ গড়ার জন্য সামনে এগোতে হবে। সম্মানিত ভাইরা, আজকে বক্তব্য শেষ করতে চাই। আমরা বিজয়ের বাংলাদেশ দেখতে চাই, আমরা আমাদের বিজয় চাই, আমাদের সমাজের বিজয় চাই, আমাদের রাষ্ট্রের বিজয় চাই। তাই তো এই স্লোগান দিয়েই আমি আমার কথা শেষ করতে চাই। বিজয়ের নেশায় বাড়িয়েছি পা, উঠিয়েছি মোর শির, সে বিজয় ছাড়া ফিরবো না ঘরে।